আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে আন্তিক গ্রন্থি থেকে। হ্যাঁ, দেখো আন্তিক গ্রন্থিগুলো কী কী, এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, যেমন দেখো যে ব্রাশ কোষ বলা হচ্ছে, মানে আন্তিক গ্রন্থি থেকে কিছু কোষ যাদের বাইরের দিকে ব্রাশের মতো আর কি সাজেলা বা ব্রাশের মতো স্পট আছে, এই কারণে নাম হচ্ছে ব্রাশ কোষ। গবলেট কোষ মানে কাপ আকৃতির কোষ। গবলেট মানে হলো পেয়ালা বা পানপাত্র। গবলেট। প্ল্যানেট, এটা বৈজ্ঞানিকের নাম, অস্ট্রেলিয়ান বিজ্ঞানী জোসেফ প্ল্যানেট, তার নাম অনুযায়ী এটা হয়েছে। এই কোষগুলোর কাজ কি? এরা মিউকাস ক্ষরণ করে না। এরা কী করে? অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড ও প্রোটিন ক্ষরণ করে। অ্যান্টি মানে কি? বিরুদ্ধে, তাই না? মাইক্রো অর্থাৎ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এদের বিরুদ্ধে কাজ করে। আর্জেন্টাফিন কোষ সেরোটোনিন ক্ষরণ করে। আর্জেন্টা মানে সিলভার আকর্ষী কোষ, আর্জেন্টা মানে। তো সেরোটোনিন মনে রাখতে হবে সবসময় যে আর্জেন্টিনাই সেরা। এটা যদি মনে থাকে তাহলে মনে থাকে আর্জেন্টিনাই সেরা, তাহলে আর্জেন্টিনা সেরা, সে এতে সেরোটোনিন, তাহলে আর্জেন্টিনাই সেরা, এভাবে মনে রাখতে হবে। ব্রাজিলের সাথে তো মিলছে না, ওটা তারা বলা যাচ্ছে না, তাই না? আর্জেন্টিনাই সেরা, তাহলে সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিন আমাদের হলো কী করে? রক্তনালীকে সংকোচন করতে পারে। রক্তনালী কী করে? সংকোচন করে। এটা মনে রাখা সোজা। সেরোটোনিনের উদ্দেশ্য আছে রক্তনালীকে সংকোচন করে। তারপরে দেখো লিভারপুলও একজন বৈজ্ঞানিকের নাম। পুরা নাম হলো লিভারপুল একজন বৈজ্ঞানিক নাম। পুরা নাম হলো জার্মান বিজ্ঞানী আর কি। লিভারপুল পাওনি? হ্যাঁ, জোহান ব্রুনার নাথানিয়েল লিভারপুল, বিশাল বড় নাম, জার্মান একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, তার নাম অনুযায়ী এই কোষটা তিনি আবিষ্কার করে তার নাম দিয়েছেন। এটা এনজাইম ক্ষরণ করে। তারপরে দেখো ব্রোনারও একজন বৈজ্ঞানিকের নাম। এটা হলো জোহান ব্রোনার নাম। এটাও আবার মিউকাস ক্ষরণ করে। তাহলে এগুলো সব হলো আন্তিক গ্রন্থি। আন্তিক মানে মনে আছে তো? আন্তিক মানে কি বলতো? অন্ত্র। আর অন্ত্রের আরেকটা বাংলা কি? নাড়িভুঁড়ি। হ্যাঁ, এটা মনে আছে। হ্যাঁ, সবারই মনে আছে। আচ্ছা, তাহলে এই গেল যে তাহলে এইসব গ্রন্থি থেকে খরিত রসকে আন্তিক রস বা সাক্কাস অ্যান্টেরিকাস বলে। সাক্কাস মানে খরিত তরল। লেখা রাখতে পারো বাংলাটা। সাক্কাস মানে খরিত তরল। অ্যান্টেরিকাস মানে অন্ত্র। অন্ত্রের খরিত তরল। তাহলে এগুলো সবই এমসিকিউর জন্য। এইগুলো তো সৃজনশীল না, এমসিকিউর জন্য সব করতে হবে। এরপরে দেখো আন্তিক রসের উপাদান। এখানে হলো পানির পরিমাণটা কতটা মনে রাখতে হবে। পানির পরিমাণ, আর হচ্ছে অজৈব পদার্থ আর জৈব পদার্থ পার্সেন্টেজ মনে রাখতে হবে। তার মধ্যে অজৈব পদার্থের যে এটা একটু অজৈব পদার্থের এই জানা আছে স্যার? এই যে আমার ফ্রেন্ড নতুন আসছে। আচ্ছা, বের করো 170 পৃষ্ঠা। তাহলে তোমার নাম কি? তোমার নাম নাইম। আচ্ছা, নাইম নামটা কমন আর কি, অনেকেই নাইম থাকে। নাইন ক্লাস শেষে একটু থেকো যে তোমার আগের কী কী সমস্যা আছে ওগুলো একটু দেখা আছে, বলো আর কি। তাহলে আমি বলে দেবো কীভাবে তুমি করো। তাহলে দেখো, তাহলে এখানে অজৈব পদার্থ কত পার্সেন্ট আর কী কী থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লবণ। এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এনজাইমটা এমনিতে আগে দিয়ে যাবে, এটা সমস্যা না। আন্তিক রসের কাজ যদিও এটা আগেই পড়ছো যে কোন এই এনজাইমগুলো কী কী করে, এগুলোই কাজ আসে না, তবে এই পার্থক্যটা করতে হবে এনজাইম আর পিত্তরস। তো পৃষ্ঠা মিলবে না তো, না তোমার বইয়ের সাথে? আচ্ছা, এবার দেখো এনজাইম ও পিত্তরসের পার্থক্য। এটা হলো ক্ষয়ের জন্য যেগুলো চারটা পড়ে রাখবা, এনজাইম ও পিত্তরস। তাহলে এনজাইমের বাংলা কি বলেছিলাম বলো তো? কার্বন আছে। এনজাইমের আরেকটা বাংলা আছে কি? হ্যাঁ, এই তো তাহলে আজকে পরীক্ষা থাকলে ডিএমসি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, মনে আছে? শুনতে পারি পরিবর্তনকারী। এনজাইমের বাংলা হতো পরিবর্তনকারী। হ্যাঁ,
আমরা যেটা বলি না উৎসেচক, এটা কিন্তু সংস্কৃত ভাষা। উৎসেচকও কিন্তু বাংলা ভাষা না। উৎসেচক মানে উত্তেজিত করা, উৎসেচক মানে উত্তেজিত করা, এটা সংস্কৃত ভাষা। আর আসল বাংলা খাঁটি বাংলা যেটা, সেটা হলো পরিবর্তনকারী। এনজাইমের বাংলা অর্থ পরিবর্তনকারী। এখন দেখো এইটা, এখান থেকে অনেক কোশ্চিন হয় জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য, সৃজনশীল হিসেবে না। পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। আগে বইয়ে আসার আগে একটু শুনে নাও, তাহলে বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা একটু খেয়াল করো তো। না এমসিকিউ, তবে এর মধ্যে জ্ঞানমূলক কোশ্চিন এবং ক্ষয়ের জন্য কোশ্চিন হয়। জ্ঞানমূলক ক খ আর এমসিকিউ, এখান থেকে। হ্যাঁ আচ্ছা, তবে এটা একটু বুঝে নেওয়া হয়। পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের যে ভূমিকা করা হচ্ছে, তাই না? তো এই স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা, স্নায়ুতন্ত্র আসলে শুধু স্নায়ু, এইটাও কিন্তু সংস্কৃত ভাষা, জানো কি? শুধু স্নায়ু, এটা কিন্তু সংস্কৃত ভাষা। শুধু স্নায়ু হলো সংস্কৃতি ভাষা। শুধু স্নায়ুর বাংলা যেটা খাঁটি বাংলা, সেটা হলো সংবেদনশীল তন্তু। সংবেদনশীল তন্তু, সংস্কৃতি ভাষা হলো স্নায়ু, বুঝছো? আর খাঁটি বাংলা হলো সংবেদনশীল তন্তু। এটা একটা তন্তুর মতো, যারা হলো সংবাদ প্রেরণ করে ব্রেনে হলো সংবাদ প্রেরণ করে এটা। তাহলে স্নায়ুতন্ত্রে হরমোন এবং পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা। দেখো খেয়াল করো, তোমরা আগে বইয়ে না, আগে একটু মুখে শুনে নাও যে পরিপাকে যে স্নায়ুতন্ত্র ভূমিকা রাখে, কীভাবে আমরা বুঝতে পারি এইভাবে। যেমন তোমরা যখন রোজার মাস পার করলাম, তো রোজার মাসের সময় দেখতাম যে ওই যে মাঝরাতে খাওয়ার পর সারাদিনে কিন্তু ওইভাবে খিদাও লাগে না, ওইভাবে পানি তৃষ্ণাও লাগে না। জরিমানা দিয়ে ও নাইন তো হলো, তো নাইন তো বলি। এইটা হলো যে বিনা, তুমি কি জানাইছো? জানো তো, তাই না? আচ্ছা শোনো, এটা ভয় পাওয়ার কারণ নাই। এটা হচ্ছে যে যদি তোমার কোনো কারণে দেরি হয় বা না আসো, তাহলে আগে থেকে জানাতে হবে। হ্যাঁ, যে আগে থেকে জানাতে হবে যে আমার এই কারণে দেরি হতে পারে বা এই কারণে আসতে পারবো না, তাহলে জরিমানা হবে না। আর যদি তুমি না জানিয়ে না আসো, তাহলে 20 টাকা জরিমানা। হ্যাঁ, পরীক্ষার সময় অবশ্য নিজে বললে হবে না। পরীক্ষার সময় হলো পরীক্ষা না দিলে 50 টাকা জরিমানা। আর যদি পরীক্ষা দিতে না পারো শারীরিক অসুস্থতার কারণে, তাহলে আব্বা বা আম্মাকে দিয়ে ফোনে জানাতে হবে। আব্বা বা আমাকে তো ফোনে জানাতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো এইটা হলো পরবর্তীতে এটা ভেঙে এটাতে বিক্রি করা হবে, এটা তখন ঘুরে যাবে। এখন শক্ত জিনিস বেশি মনে হচ্ছে না। তারপরে আমার ধারণা এখানে 600 থেকে 700 টাকা হয়ে গেছে। তারা আপনারটা বলেন। আমি তো মনে হয় হ্যাঁ, আমার ডাবল হচ্ছে কখন, যে ধরো যে আমি যদি পরীক্ষার কোশ্চিন করতে ভুলে যাই, তাহলে আমার হলে 100 টাকা। আর হচ্ছে তোমাদের পড়া শুরু হচ্ছে কততে? 10-এ পড়া শুরু। 13তে 13তে হচ্ছে 3 মিনিট ছাড়। তারপরে প্রতি মিনিটে তোমাদের 2 টাকা, আমার হচ্ছে 4 টাকা। আমি যদি ক্লাসে ঢুকতে দেরি করি, তো আমি এইভাবে এর মধ্যে প্রায় 300 টাকা দিয়েছি সব ব্যাচ মিলিয়ে। তো 7 মাস তো মনে হয় 5 দিন শিখে যাবে। 7 মাস জানাইছি কি? জানেনি? তাহলে ওইটা 150 টাকা হ্যাঁ। না, এটা তো তোমাদেরই সম্পদ, কারণ এটা তো অবশেষে কি তোমাদেরই তো পিকনিক হবে। এটা তো আর অন্য কারণে যাচ্ছে না, তাই না? তোমাদেরই সম্পদ। আচ্ছা দেখো, এবার তাহলে আমি একটু শুনে নিই। হ্যাঁ, পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা হলো রোজার মাসে আমরা বুঝি। তুমি দেখো, রোজা রেখে তুমি ভোর রাতে খাচ্ছ, অনেকে তো দেখা যায় সেই না খেয়ে রোজা রাখে, আলসামি করে বা ভুল করে উঠতে পারবে না। তারপরেও তারা বলেছে যে তেমন কোনো সমস্যা হয়নি। তার কেন হয় না? কারণ তুমি যখন সেহরি খাওয়া বা রোজা রাখার নিয়ত করো, তখন কিন্তু ব্রেনকে তুমি আগেই বলে দিচ্ছ আমি কালকে কিন্তু সারাদিন কিচ্ছু খাবো না। এই যে ব্রেনকে বলে দিচ্ছ না, এই বলে দেওয়ার কারণে হয় কি, তখন হচ্ছে যে ব্রেন আমাদের পরিপাকতন্ত্রকে বিভিন্ন এনজাইম ক্ষরণ করতে নিষেধ করে। এনজাইম ক্ষরণ করতে আর বলে না। হাইড্রোলিক গরম লাগছে এসিড বলে কি? তো না, বেশি দিনের
যে বেশি জনের গরম লাগলে এসি দেবো গরম। আচ্ছা এসি এসি পক্ষে কয়জন বলো হাত তুলে এসি পক্ষে কয়জন? আরে গরম লাগছে স্যার, দেখ আপনি বুঝতে পারছেন স্যার আপনার গরম লাগছে বুঝতে না বাইরে জিনিস পাবো স্যার আমরা থেকে জরিমানা এই গ্যাসে করবে। স্যার বাইরে কথা বলেছেন সেই জন্য ও বাইরে কথা বলছি না, এই বাইরে কথা বলছি স্যার 15 টাকা ও ওকে আপনারটা দিকে তোমারটা দিতে হবে। আজ নগদ কার ধান হয় না আমি তবে এই যে নাইন দেখো যে আমি যদি আবার হচ্ছে যে তোমাদের অনুমতি নিয়ে কথা বলতাম তাহলে কিন্তু জরিমানা হতো না, আমি ভুলে গেছি এই জন্য জরিমানা। আমাদের ক্যাপ্টেনই ছিল এইভাবে তো আমার না, তোমাদের অনুমতি নিলে হবে ক্যাপ্টেন না থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা সেটা দিবেন ও জোরে দেবো মানে ইয়ে করে দেবো। তুমি যাওয়ার সময় দরজা ইয়ে করো, হ্যাঁ? কি নাম তোমার? আমার নাম দাও। হ্যাঙ্গন প্রথম কিন্তু গরম লাগছে পরে না হলে পরে লাগছে। আমার মাথায় কথা বলছে আমার ঠান্ডা লাগছে নাম্বার দাও। কি করিচ্ছ? ভালো আছে। ভালো আছে, ভালো আছে। শুনে দাও। সুস্থ হয়েছো তুমি? নিজে না? আচ্ছা তাহলে আমরা শুরু করি, তুমি যাওয়ার সময় দরজাটা আর কি দিয়ে যাও। আচ্ছা ও তোমার জরিমানা 30 টাকা 10 টাকা না? 30 টাকা না 30 আর 20 দুজনের 50 যে কথা বলে আগে কথা বলতে আসবে তার 30 টাকা তাই বলা হয়েছে তো দিয়ে না দিই। স্যার রুলস আগের দিন দেয়নি অনুমতি দিবা, হ্যাঁ অনুমতি দিলে জরিমানা হবে না, অনুমতি দিবা। স্যার দিতে বলেন না ও তো ছাত্র, ওই জন্য আমার যা ওর অর্ধেক হবে, ও আচ্ছা, মানে তা আমার বলেন। 10 টাকা হবে। হ্যাঁ বলেন আমার এখানে তো লেখা আছে। এই 10 টাকা জরিমানা এর মধ্যে দিয়ে দিও, বুঝছো? 10 টাকা হবে। দালালি করছে হ্যাঁ? জরিমানা দেওয়া লাগলে কি করার? অর্ধেক অর্ধেক দিব। জরিমানা না দিলেও জরিমানা দিতে হবে। আমরা বলি না দেওয়ার জন্য জরিমানা। স্যার মনে আসছো? না না তো, ইয়ে আরে ভাই প্রতিদিন আসুনি কেন? কি বলতেছেন ক্লাস করা ছিল রোজার মধ্যে আমি আগে করছি এই যায়নি, নাহলে তো মনোসংযোগ হবে না। স্যার নাম কি? সাদমান আসেন না বাসায় ও সাকরামকে ফোন দাও, ও কি জানাইছে কিনা, না জানালে ওর জরিমানা হয়ে যাচ্ছে। স্যার জানাইনি 150 টাকা 5 দিনে ফোন তো বলো আর ওই জরিমানা নিয়ে আসতে হবে। আচ্ছা এবার দেখো তাহলে, হ্যাঁ এখন মনে হয় বন্ধ করা যাবে না, কাটে। দেখো তাহলে পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকাটার ব্যাপারটা কি, ওই যে বললাম যে আমাদের স্নায়ুতন্ত্র এরকম, তুমি ওকে যা বলবা ও সেটাই বিশ্বাস করবে আর কি। হ্যাঁ এই কারণে আমাদের ব্রেন এমন যে আমরা যদিও বদ হতে পারি কিন্তু ব্রেন কিন্তু খুবই সহজ সরল। কিরকম জানো, যে ব্রেনকে তুমি যা বোঝাবো তাই বুঝবে। যেমন যখন মানুষ নাটক সিনেমা দেখে সেখানে যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে অনেকের দেখবা চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কারণ কি, ব্রেন কিন্তু বুঝে না, ও খুবই সহজ সরল। ওকে তুমি যা বোঝাবা ওইটাকে সত্য মনে করে, ওইটাকে কি মনে করে, সত্য মনে করে। সত্য মনে করার কারণেই কিন্তু অনেকের চোখে পানি টলটল করে, কারণ ও দেখার আগেও কিন্তু জানছে এটা অভিনয়, তাও কিন্তু চোখে পানি চলে আসে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে ব্রেন হলো খুবই সহজ সরল, না ব্রেন খুবই সহজ সরল। ওকে তুমি যা বুঝাবা না ও ওটাই বুঝে দেবে, এতই বোকা ব্রেন। তোমার মতো এত চালাক না, ও বুঝে যায়। এবং ব্রেন এমন যে তুমি যদি ওকে যদি খারাপ কিছু মানে ধরো খারাপ কিছু, যেটা ধরো হারাম, এরকম খারাপ কিছু যদি দেখাও ও ওটাকে সত্য মনে করে ফেলবে, এবং সত্য মনে করে ফেলে বিশেষ অঙ্গের উপরে ওর প্রভাব বিস্তার করতে শুরু করে দেবে।
আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো তার মানে ব্রেন হলো খুবই সহজ সরল, বুঝতে পারছো? ওকে যা বোঝাবে তাই। এই জন্য বলা হচ্ছে যে মনোবিজ্ঞানীরা বলছে যে ব্রেনকে তুমি সবসময় পজিটিভ করো। এই জন্য বলা হচ্ছে কেউ যদি বলে যে কেমন আছো, তাহলে নিয়ম কি? তুমি খারাপ থাকলেও বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন জানো? যে যখনই তুমি এটা বলবা ব্রেন বলবে আরে এ তো বলছি যে আমি নাকি ভালো আছি, আরে তাহলে আমি খারাপ কেন, তাড়াতাড়িও ভালো হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর বলা হচ্ছে যে তুমি ডাক্তার হতে চাও, তুমি জেগে স্বপ্ন দেখো, ব্রেনকে বলো আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি। এটা ধ্যান করা বলে না, এই ব্রেনকে এটাকে সিগন্যাল দেয়া, যে চোখ বন্ধ করে ভাবা যে আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি, একটা করে রোগী আসতেছে 1 মিনিটে দেখছি আর 2000 ব্রেড বাইরে গেলে এরকম করে ভাবা, এবং দেখবা যে তুমি ভালো কিছু ভাবলে তোমার ভালো লাগবে। কিন্তু কারণ কি, ব্রেন ওটাকে সত্য মনে করে। এটা হাসির কথা না, এটা বৈজ্ঞানিকদের কথা, বুঝছো? ব্রেন ওটাকে সত্য মনে করবে, সত্য মনে করে তুমি যাই হতে চাও আর কি, ওটা তুমি এখন থেকে স্বপ্ন দেখো, দেখবা যে ব্রেন তোমাকে ওইভাবেই তোমাকে তৈরি করে ফেলবে। এই জন্য বলা হচ্ছে যে সবসময় স্বপ্ন দেখতে হয় জেগে। রাত্রের স্বপ্নে ওটার কোনো কাজ নাই, জেগে স্বপ্ন দেখলে কাজ আছে। জেগে মানে ধ্যান করা, বুঝতে পারছো? যে ধ্যান করলেই যে কোনো হ্যাঁ যে কোনো আসক্তি থেকে বের হয়ে আসার জন্য ওটা আবার ভাবতে হবে যে এটা কি কি ক্ষতিকর দিক, এটা এরকম হলে আমার এরকম হবে, বুঝতে পারছো? যেমন হচ্ছে যে একজনের হচ্ছে, আমার একটা প্রাক্তন স্টুডেন্ট এরকম হয়েছিল যে ওর হচ্ছে যে এরকম ঘটনা ঘটছিল যে ওর হচ্ছে যে পেনিসের ভিতরে তোমার চর্বির মতো কিছু জমে গেছিল, এবং সেইটা তোমার ডাক্তার হচ্ছে তাকে 2 বছর একটা স্টিক ঢুকায় ওটা পরিষ্কার করতে বলেছিল। খুবই মারাত্মক এটা হয়। এটা হওয়ার পিছনের কারণ হলো মাস্টারবেশন, এটা হলো একটা প্রধান কারণ, এটাতে এরকম হওয়ার ঝুঁকি থাকে। তো এখন ধরো যে কোনো আসক্তির ক্ষেত্রে এরকম, এটা আমি উদাহরণ দিলাম। তো এখন তাহলে ওইটার কথা ভাবতে হবে, এটা হলে আমার এই অসুখ হবে, এই অসুখ হবে, এরকম। এখন আজকালকার দেখা যায় যে অনেক সময় বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা দেয়, বুঝতে পারছো? তো তাহলে পড়াশোনায় তুমি ভালো করতে চাইলে তোমাকে জেগে স্বপ্ন দেখতে হবে। তো স্নায়ুতন্ত্র এরকম যে ওকে তুমি যা বলবা ও ওইটাকেই সত্য মনে করবে। এবং কিছু কিছু মনোবিজ্ঞানী এরকম বলছে, কোয়ান্টাম মেথড একটা বই পড়ছিলাম, ওখানে রেফারেন্স সহ বিভিন্ন বৈজ্ঞানিকের কথা আছে, যে কিছু কিছু বৈজ্ঞানিক বলছে কোনো মানুষ যদি তার রুহ যদি পরিষ্কার হয়, সে যদি মানে রুহ পরিষ্কার মানে পাপ কাজ না করে আর কি, সে যদি কোনো পাথরের দিকে চোখ দিয়ে তাকায় আর যদি সেই পাথরকে বলে তুই ভেঙে যা, তাহলে ব্রেনের এত ক্ষমতা, ব্রেন থেকে এক ধরনের আলোর রশ্মি এসে পাথরকে ভেঙে দেবে। এবং যে আগেকার নবীরা যে অলৌকিক ক্ষমতা দেখাচ্ছে বা অলিরা যে অলৌকিক ক্ষমতা দেখাচ্ছে না, ওটা কেন হয়েছে? তাদের রূহ পবিত্র, তারা যখন মানে কিছু বলতো ওইটাই হয়ে যেত। যেমন একটা ঘটনা আছে, এক সাহাবী মিশরে খুব দুর্ভিক্ষ, তখন এক সাহাবী বলছে এই বিশাল বড় পাথরটা যদি আটায় পরিণত হতো তাহলে খুব ভালো হতো। ওই যে ব্রেনে এই যে সিগন্যালটা দিছে, ব্রেনের ক্ষমতা হলে গোটা পাহাড় আটায় পরিণত হয়ে গেছে। এটা সহিহ হাদিসের কথা, আটায় পরিণত হয়ে গেছে, মানে ওই যে সিগন্যাল চলে গেছে, মানে ওই যে রূহ পরিষ্কার। কিন্তু আমাদের যদুমধুদের তো রূহ অত পরিষ্কার না, আমাদের ওটা বললে হবে? তুমি এখন বলো যে তেল যেহেতু নাই, এই সমুদ্রটা সব পেট্রোলে পরিণত হয়ে যায়, তাহলে কত ভালো হতো না, কত ভালো হতো না? না ওটা খারাপ হতো। আমেরিকা তখন ইরানকে বাদ দিয়ে বাংলাদেশকে দখল করে নিত, যে আমার তো তেল দরকার, তাই না? ঝামেলা হতো। তো তবে ওরকম কি আছে? ওরকম তো নাই, তাই না? যে তুমি এরকম ব্রেনকে ভাবছিস আমার এই টিউবওয়েল দিয়ে যদি পেট্রোল বের হতো, আর মনে করো টিউবওয়েল দিয়ে পেট্রোল বের হচ্ছে বা ট্যাপ দিয়ে পেট্রোল বের হচ্ছে, বাস তাহলে তো তোমার অনেকেই। তো এটা হলো যে রুহ পরিষ্কার হতে হবে, তারপর তুমি ব্রেনকে সিগন্যাল দিলে এটা কাজ করবে। এটা বৈজ্ঞানিকদের কথা আর কি। হ্যাঁ, আগেকার বলিরা এগুলো পেরেছে কেন? এই কারণে, বুঝছো? এটাই হলো কারণ। তাহলে স্নায়ুতন্ত্র দেখবে এমন একটা, তুমি যখন রোজা নাই তখন তোমার খিদা লাগে, তুমি যদি 4 ঘন্টা না খাও তোমার খিদা লাগবে, পানি তৃষ্ণা লাগবে। কিন্তু রোজা রাখলে আর পানি তৃষ্ণা লাগে না, শরীরের মধ্যে দুর্বলতা লাগে, কিন্তু আসলে ওই দুর্বলতাই শুধু, কিন্তু খিদা বা পানি তৃষ্ণা ওইভাবে কিন্তু লাগে না। তোমরা খেয়াল করে দেখো, এমনি সময় তুমি না খেয়ে থাকো, দেখো তোমার খিদা লাগবে, লাগবে না? আর তুমি হচ্ছে যে চিন্তা করছো দিনের বেলা তুমি কত খাচ্ছ, তাই না? অথচ রোজা সারাদিন যে খাচ্ছ না, তোমার কিন্তু কোনো সেন্সই কাজ করে না, মানে আমি যে খিদা খাবো এরকম কথা মনে, কারণ তুমি আগেই ব্রেনকে বলছো এই ব্রেন কালকে কিন্তু সারাদিন খাবো না, একবারে সন্ধ্যায় খাবো। ব্রেন তখনই পরিপাকতন্ত্রকে বলে যে খবরদার, আমাকে বলেছে সারাদিন সে খাবে না, এই পরিপাকতন্ত্র কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করবি না,
কোনো এনজাইম ক্ষরণ করবে না, কারণ ও তো খাবেই না, বাস পেটের মধ্যে বুটবুট ফুটফাট কিচ্ছু করবে না। আর যখনই তুমি নিয়ত করছো না, রোজা রাখছো না, তখন খাওয়া, তুমি ধরো দুপুরে খাও 2টার সময়, যেই 2টা বেজে দেবে তুমি তো বলনি, তখন ব্রেন বলবে এই তো এখন তো খাওয়ার সময়, আমি আগে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের করতে থাকি, ও বের করতে থাকবে, তোমার অ্যাসিডিটি হবে। বুঝতে পারছো? রোজা রাখলে দেখবা পেট ঠান্ডা হয়ে থাকে, কারণ কোনো কিছু বের হয় না। তাহলে স্নায়ুতন্ত্রের ভূমিকা আছে। আবার দেখো বয়স্ক মানুষের সমস্যা হলো পরিপাকতন্ত্রের সমস্যা বেশি হয়। বয়স্ক মানুষের গ্যাসের ওষুধ প্রায় খেতে হয় এবং নানান ওষুধ খেতে হয়। কেন? কারণ বয়স্ক মানুষের যেটা হয়, বয়স্ক মানুষদের টেনশন কাজ করে অনেক বেশি, অনেক টেনশন করে। বেশি টেনশন করতে গেলে পরিপাকতন্ত্রের উপরে যে স্নায়ুগুলো কাজ করে সব টেনশন নিয়ে ব্যস্ত থাকে, তখন ওই যে স্নায়ুতন্ত্র পরিপাকতন্ত্রের উপর কাজ করবে ওটা ভুলে যায়, তখন পরিপাকতন্ত্রের সংকোচন প্রসারণ কমে যায়, তখন এই হাগু ক্লিয়ার হয় না, ভুটভাট করে, গ্যাস হয়, অ্যাসিডিটি এটা সেটা হয়। কিন্তু ছোট বাচ্চাদের দেখবা, মানে বিশেষ করে 10-12 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো অ্যাসিডিটি নাই, কোনো সমস্যা নাই, একবারে মনে করো ওদের। কিন্তু তোমাদের বয়স থেকেই কিন্তু এক একটু করে ডিস্টার্ব হতে শুরু করে, গ্যাস, অ্যাসিডিটি। তোমাদেরও মাঝে মধ্যে অনেকে দেখো খাইতে হয় গ্যাসের ওষুধ, বুঝতে পারছো? কিন্তু ছোট্ট বাচ্চা ধরো যে বললাম যে 10-12 বছর পর্যন্ত, তখন ওদের টেনশনই নাই সেভাবে, ওই জন্য ওদের কিন্তু পেটের সমস্যাটা খুব কম হয়, বুঝছো? এবং ওদের হাগুটা একবারে হালুয়ার মতো হয়, খুব সুন্দর, মানে ঠিকঠাক, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? কিন্তু বয়স হলে তখনই উল্টাপাল্টা হবে, হয় ডাল বরাবর হবে, আর নাহলে খুবই টাইট, ইটের মতো টাইট, এটা সেটা বিভিন্ন। তাহলে স্নায়ুতন্ত্রের উপরে সব নির্ভর করতে কেমন হয়। তাহলে এটা হলো গেল পরিপাকতন্ত্রের স্নায়ুতন্ত্রের ভূমিকা। এখন বলা হচ্ছে পরিপাকতন্ত্রের স্নায়ুতন্ত্রের এই ভূমিকা সংক্ষেপে যদি বলি 2টা ভাগে ভাগ করা হয়, লালা ক্ষরণের ক্ষেত্রে, এনজাইম ক্ষরণের ক্ষেত্রে। একটা হলো বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সোট্রিনসিক প্লেক্সাস বলা হয়। একটু পরে আমি বই আসছে, আগে একটু শুনে নাও। বহির্নিহিত স্নায়ুজালক আগে শুনে নাও। বহির্নিহিত স্নায়ুজালক হলো এরকম যে তুমি খাবার মুখে চিবাচ্ছ না, কিন্তু খাবারের কথা ভাবছো, তোমার খিদা লেগে গেছে, তুমি ভাবছো যে হে আমার তো খাইতে হবে, খাওয়ার সময় হলো, এখনো রান্না হলো না, বা এই যে তুমি ভাববা না, যখনই ভাবার সাথে সাথে ব্রেন ওটাকে সত্য মনে করে ফেলবে। ও তুই খাবি এখন, বলবি তো আমাকে আগে আগে, ওকে ঠিক আছে, তখনই ব্রেন নির্দেশ দিবে পাকস্থলীকে, এই এই ঢাল, হাইড্রোক্লোরিক ঢাল এখন খাবে, হাইড্রোক্লোরিক ঢালতে শুরু করে দিবে, বুঝছো? মুখে একটু একটু করে লালা আসতে শুরু করে দেবে। তাহলে এটা তুমি না খাইতেই তুমি যে ভাবলা না, ওই ভাবাটাকে বলা হচ্ছে বহির্নিহিত স্নায়ুজালক, মানে যেটা তুমি পেটে খাবার না যাইতেই। যেমন ধরো তোমার খুব খিদে লাগছে, তুমি দেখছো এক জায়গায় গরুর মাংস ভাজা হচ্ছে, তোমার খুব ক্ষুধার্ত হচ্ছে, চোখ দিয়ে তুমি দেখবা অপটিক চেনার মাধ্যমে ব্রেনে যাবে, ব্রেন মনে করবে ও এখন এগুলো খাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাথে ওই যে বললাম ব্রেন খুবই সহজ সরল, ও আমাদের মতো এত তেদন না, ও খুবই সহজ সরল, যা ওকে বলবা ও ওটাই বিশ্বাস করবে। তখনই সাথে সাথে ব্রেন কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতে শুরু করবে, এনজাইম ক্ষরণ করতে শুরু করবে, তোমার খিদার পরিমাণ আরো বেড়ে যাবে। তাহলে খাবার কিন্তু পেটে যায়নি, খাবার তুমি চোখ দিয়ে দেখছো, অথবা তোমাকে কেউ বললো, এখন ধরো কেউ সবজি তোমাকে বললো জানিস পড়া শেষে হলো ওই রাস্তার মোড়ে বিরিয়ানির প্যাকেট দিবি, এই কথা কেউ তুমি কান দিয়ে শুনেছো না? এই আমাদের যে অডিটরি স্নায়ু আছে, মানে শ্রবণ স্নায়ু বলা হয়, শব্দটা গেল ব্রেনে চলে গেল, ব্রেনকে বলছে বিরিয়ানির প্যাকেট, তখন ব্রেন হচ্ছে ও আচ্ছা বিরিয়ানি খাবি তুই, তা আগে বলবি তো আচ্ছা ঠিক আছে, আর সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতে শুরু করে দেবে, তোমার আরো খিদে লাগে দেবে, তোমার অন্য মনোযোগ আসবেই না। এখন তো কেউ বলেনি ধরো, হ্যাঁ, কিন্তু বললে তোমার কি হবে জানো, তোমার পড়ায় আর মনই বসবে না, ব্রেন খালি ওই এনজাইম ক্ষরণে, ব্রেন কি করবে না। এখন তো আমি বললে তো তোমাদের ব্রেন বিশ্বাস করবে না, এখন বাইরে থেকে কেউ আসে যদি বলে তাহলে বিশ্বাস হবে, তাই কিনা? তোমাদের উপর ক্রিয়া হবে কেন, আমার উপরও হবে, একই তো কাহিনী, সবার উপরে হবে, সবাই মিলে তখন যাবো। হ্যাঁ, যেমন আমার একবার মনে আছে, একদিন হচ্ছে যে তোমার হচ্ছে যে একদিন হচ্ছে কি যেমন বললো যে হচ্ছে যে মানে ওই সেকেন্ড ইয়ার, এর আগে একটা আছে সেকেন্ড ইয়ারে বেশ কয়েকজন একসাথে ভর্তি হয়েছে, তখন একজন বলছে যে স্যার হচ্ছে আজকে তো অনেকজনই আমরা ভর্তি হলাম, খিদাও লাগছে খুব, মানে ওটা সন্ধ্যার ব্যাচ ছিল, খিদাও লাগছে শুরু, একটু খাইলে ভালো হতো। তখন ঠিক আছে, তোমরা যখন মুখ ফুটে বললা ঠিক আছে তোমাদের পড়ার শেষে তোমাদের আমি হোটেলে নিয়ে যেয়ে খাওয়াবো, এই যে বলেছি আর ছেলেবেলার আর পড়ার আর মনোযোগ নাই, বুঝছো, পড়ার মনোযোগ নাই। হ্যাঁ সত্যি করে ওই যে তার মানে কি এখনো তাই হবে তো,
বুঝতে পারতো? কারণ কি, ব্রেন তখন ওই যে শোনা মাত্রই, শোনো, ব্রেন শোনা মাত্রই ওইদিকে মনোনিবেশ শুরু করে দেবে, মানে তখন ওই পরিপাক তন্ত্র নিয়ে ব্যস্ত, অন্য কাজ আর ব্রেন করতে যাবে না, ওই খাওয়ার কথাই মনে করবে। তাহলে এখানে হচ্ছে বহির্নিহিত, এটা হলো বহির্নিহিত মানে হলো অ্যাংজিওটেনসিক, মানে বহির্নিহিত মানে বাইরে থেকে যেটা কাজ করে, বাইরে থেকে খাওয়ার কথা কান দিয়ে শুনছো, চোখ দিয়ে দেখছো, অথবা নাক দিয়ে গন্ধ শুকছো, বাস তোমার উপরে এই এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ, হরমোন ক্ষরণ শুরু হয়ে গেল। এটা হলো বহির্নিহিত। আর একটা হলো অন্তর্নিহিত। অন্তর্নিহিত মানে কিন্তু স্যার হ্যাঁ, পেট ভরা থাকে তাও না, তাহলে এটা কাজ করবে না। পেট যদি একবারে টাকুস টুকুস হয়ে থাকে তাহলে এটা কাজ করবে না। খিদার্ত অবস্থায় এটা কাজ করে, বুঝতে পারছো? হ্যাঁ, কিছু জিনিসে কাজ করবে, যেমন ধরো পেট ভরা আছে কিন্তু ড্রিঙ্কস দেখলা, তখন কাজ করবে। না, পেট ভরা থাকলে ড্রিঙ্কস তো খাওয়া যায়, হ্যাঁ, সেটা হলো ভিন্ন কথা। হ্যাঁ, এরকম। তো তাহলে হচ্ছে যে এটা নির্ভর করছে, একটা হলো বহির্নিহিত, একটা অন্তর্নিহিত। কোনটা? অন্তর্নিহিত হলো যখন তোমার হচ্ছে যে খাবার মুখ দিয়ে চিবাচ্ছ, তখন কিন্তু একা একাই তোমার হচ্ছে যে রসক্ষরণ হবে, মানে অর্থাৎ লালা আসবে, 4 গুণ বেশি লালা আসবে। কেন আসবে? কারণ হচ্ছে জিহ্বাতে, এখানে আমাদের জিহ্বাতে কিছু সাতকড়ি আছে। সাতকড়ি মানে আমাদের জিহ্বাতে কিছু স্নায়ুতন্ত্র গুলো আছে, ওই স্নায়ুতন্ত্রের সাথে টাচ লাগলে ব্রেনে খবর যায় যে কিছু একটা চিবাচ্ছে। ব্রেন বলতো চিবাচ্ছ, আচ্ছা আচ্ছা, বেশি লালা লাগবে না। ব্রেন তখন এই প্যারোটিড গ্রন্থি নির্দেশ দিবে। মনে আছে তো গ্রন্থিগুলা? প্যারোটিড গ্রন্থি, তারপরে কি সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার, তাই না? দেখি কার মনে আছে প্যারোটিডের বাংলা অর্থ কি? কার দেখে? তাহলে আজকে সবার ডিএমসি হয়ে যাবে। আজকে পরীক্ষা থাকে, দেখো তো কি সুন্দর তোমাদের মনে আছে। এজন্য তো স্যার পাবেন না। এই জন্যই আজকে পরীক্ষা হবে। প্যারা মানে পাশে, প্যারা মানে পাশে, তাই না? আর অটিক মানে কান, মানে কানের পাশেই গ্রন্থি আছে বলেই তো এর নাম হলো প্যারোটিড হয়েছে, তাই না? কানের পাশে গ্রন্থি থাকে। সাবলিঙ্গুয়াল, সাব মানে নিচে, লিঙ্গু মানে জিহ্বা, যারা সবই মনে আছে। তাহলে এখানে নির্দেশ আসবে তখন মোটর স্নায়ু বা আজ্ঞাবাহী স্নায়ু নির্দেশ দিবে, চিবাবা আর নির্দেশ দিবে লালাহাল লালাহাল লালাহাল। কারণ এই গিলতে গেলে অনেক পিছলা হওয়া লাগবে। কারণ কি, তুমি যদি চিন্তা করো তো লালা যদি না থাকে, একটু লালা নাই, তাহলে তুমি মুড়ি চিবাচ্ছ, মুখে কোনো লালা নাই, পাউডার হয়ে যাবে। ফু দিলে পাউডার হয়ে যাবে, গিলতে পারবে তুমি? তাহলে লালা লাগবে, ব্রেন তখন নির্দেশ দিবে লালাক্ষরণের জন্য। বুঝতে পারছো? তো এই লালাক্ষরণকে আবার এইভাবে বলা হয়েছে, একটা হলো সাপেক্ষ আর একটা হলো অনপেক্ষ। সাপেক্ষ মনে রাখবা, সাপেক্ষ হলো দন্তেশ্ব আছে যেহেতু সাপেক্ষে, মনে রাখার জন্য উল্টো পাল্টা যেন না হয়, সাপেক্ষে হলো দন্তেশ্ব আছে। হ্যাঁ, এটাকে বলা হয় যে এই সাপেক্ষকে ইংরেজিতে বলা হয় যে আনকন্ডিশনাল, মানে এখানে কোনো সত্য নাই। যে মুক্তি যদি, এটা হলো কন্ডিশনাল, এটাকে বলা হয় কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি? সত্যযুক্ত। আর আনকন্ডিশনাল মানে সত্যবিহীন। তো সাপেক্ষ বা কন্ডিশনাল কি হয়? এই যে দন্তেশ্ব আছে না, তাহলে তুমি এভাবে মনে রাখবা, খাবারের গন্ধ শুকা বা খাবারের কথা শোনা, খাবারের কথা শোনা। খাবার কিন্তু চিবাচ্ছ না, এমনি খাবারের কথা শুনেছো, খাবারের কথা শুনেছো। কেউ একজন এসে বললো যে বিরিয়ানির প্যাকেট দিবে, এই শুনলাম। তারপরে দন্তেশ্ব, আরেকটা দন্তেশ্বতে কি হয়, তাহলে ভাষা দন্তেশ্ব কাছাকাছি। খাবারের কথা মনে করো, খাবারের গন্ধ শুকা, খাবারের গন্ধ শুকা। তাহলে অনেকগুলোতেই কিন্তু হ্যাঁ দন্তেশ্ব আছে। তাহলে এইভাবে মনে রাখবা, সাপেক্ষ কাজ করে হলো বাইরে থেকে, সাপেক্ষ কাজ করে বাইরে থেকে, মানে একজোটেন্সিক স্নায়ু যেটা, মানে বহির্নিহিত স্নায়ু যেটা, সাপেক্ষ এইভাবে কাজ করে। আর একটা হলো অনপেক্ষ। অনপেক্ষ মানে অনুপস্থিত সত্য। হ্যাঁ, অনপেক্ষ মানে অনুপস্থিত সত্য। অনপেক্ষের ক্ষেত্রে মনে রাখবা, অনপেক্ষের ক্ষেত্রে মনে রাখবা, খাবার মুখে চিবালেই অনপেক্ষ প্রতিক্রিয়া ক্রিয়া কাজ করে। এটা অন্তর্নিহিতের সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা অন্তর্নিহিত। হ্যাঁ, এটা হলো বহির্নিহিত। হ্যাঁ, এটা হলো বহির্নিহিত স্নায়ুজল কাজ করে, বহির্নিহিত বা একজোটেন্সিক, বহির্নিহিত বা একজোটেন্সিক, তাই না? আর অনপেক্ষ এটা কিন্তু চিবালে কাজ করছে, তাই না? তাহলে একজোটেন্সিক মানে ইন্ট্রিনসিক বা অন্তর্নিহিত। বই এই জিনিসগুলো আছে, অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক। তাহলে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে অন্তর্নিহিত মানে খাবার মুখে তুমি চিবাবা, এটা তোমার স্বাভাবিকভাবে লালা আসবে, এটা স্বাভাবিক, এটা জন্ম থেকে জন্মান্তর এই সিস্টেম, ঠিক আছে? যদি খাবার জন্য যদি চিবাও তাহলে ওদিকে তো লালা আসবে। তবে হ্যাঁ, খাবার জিনিস না হয়ে অন্য কিছু হলে কিন্তু ব্রেন সাড়া দিবে না। যেমন
কাঁঠালের পাতা যদি চিবাও ব্রেন সারা দেবে, ছাগল যদি দেয় তাহলে সারা দেবে, কারণ ওটার সাথে তো আমাদের সেট আপ করা আছে যে কোনটার প্রতি টেস্ট লাগার উপরে ভিত্তি করে কিন্তু লালাক্ষরণ হবে, তাই না? আচ্ছা, আরেকটা বলা হচ্ছে যে একটা হলো পাকস্থলী পর্যায়ে নামে একটা পার্ট আছে। এবার না হলে আমার বই আসি, স্নায়ুতন্ত্রের ব্যাপারটা তো বুঝলাম। এই দেখো, পরিপাকী স্নায়ুতন্ত্রের ভূমিকায় প্রথমেই বলা হচ্ছে বহির্নিহিত স্নায়ুজাল। কিছু বইয়ের দিকে তাকাও, বহির্নিহিত পাইছো? তোমার পুরাতন বই নতুন বই নাই। হ্যাঁ বলে লালাক্ষরণ নাই। আচ্ছা তাহলে পরের থেকে দেখো। আচ্ছা তাহলে তোমাদের এখান থেকে আছে, তোমাদের যারা পুরাতন বই তারা একটু দেখো, পুরাতন বই আছে এই যে লালাক্ষরণের এখান থেকে যে অনপেক্ষ বা আনকন্ডিশনাল, অনপেক্ষ বা আনকন্ডিশনাল, অনপেক্ষ আছে না? অনপেক্ষ আছে। হ্যাঁ, তাহলে অনপেক্ষ মানে এটাকে বলা হচ্ছে সহজাত। মানে সহজাত মানে কি জানো? সহজাতের বাংলা কি বলতো? না না, সহজাত মানে জন্মের সাথে। সহজাতের বাংলা অর্থ জন্মের সাথে, জন্মগত ভাবে যেটা যে তুমি খাবার চিবালে লালা আসবে, এটা একটা জন্মগত ব্যাপার। শর্তহীন বুঝি। হ্যাঁ, সত্যহীন কেন? যেমন ধরো আমি তোমাকে খাবার দেবো না, এটা আমার সত্য, কিন্তু তুমি লালাক্ষরণ করো তো দেখি, তাহলে ওটা সত্যযুক্ত হয়ে যাবে। মানে সত্য কেন ওটা বলা যায়? খাবারের গন্ধ শুকলে বা খাবারের কথা শুনলে লালাক্ষরণ ব্যাপারটা এরকম যে আমি তোমাকে বললাম আমি তোমাকে সত্য দিচ্ছি, তোমাকে মুখে খাবার দেব না, তারপর দেখি তো তোমার কাছ থেকে লালাক্ষরণ হয় কিনা। যেটা প্যাপলভ করেছিল, প্যাপলভ হলো কুকুরে এটা করেছিল, মানে কুকুরের যেটা করছিল, কুকুরকে ঘন্টা দেওয়ার পর খাবার দিতে, বুঝছো? প্রতিদিন ঘন্টা দেওয়ার পর খাবার দিত। এই জিনিসটা আসছে প্যাপলভ থেকে। তো প্যাপলভ বললো, অন্য বৈজ্ঞানিককে বললো, আমি হচ্ছে একটা বিষয় বের করতে পারছি, সেটা হলো যে মানে খাবার দিব না এটা আমার সত্য, কিন্তু তারপরেও লালাক্ষরণ করাবো। তখন অন্য বৈজ্ঞানিকরা বললো যে এটা কিভাবে সম্ভব, খাবার না দিলে লালাক্ষরণ হয়? যে হ্যাঁ, খাবার দিব না এটা আমার সত্য, কন্ডিশনাল, কিন্তু তাও লালাক্ষরণ হবে। তখন কি করেছিল, প্রথম প্রতিদিন ঘন্টা বাজানোর পর তিনবারই এটা হতো, ঘন্টা বাজাতো খাবার দিত, ঘন্টা বাজাতো খাবার দিত। তারপরে দেখতে মুখে প্রচুর লাগা, হ্যাঁ, ইঞ্জেকশন দিয়ে বের করছে। তারপরে একদিন কি করছে, ঘন্টা বাজাইছে, খাবার দেয়নি, বলছে এই দেখো আমার সত্য, ঘন্টা বাজাইছি খাবার দিইনি, দেখো ওইটাই আমার সত্য, দেখো লালাক্ষরণ হয়েছে কিনা। পরে দেখে আরে লালাক্ষরণ হয়েছে। মানে কুকুরের ওটা হচ্ছে ও শিখে গেছে, নিয়ম ও শিখে গেছে যে ঘন্টা বাজারে খাবার আসবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সত্যযুক্ত। আর মুখ দিয়ে খাবার চিবা বা লালা আসবে এটা কোনো সত্যের বিষয় না, স্বাভাবিক, সহজাত। সহজাত মানে কি? জন্মের সাথে, যেটা জন্ম পরস্পরাই হয়ে আসছে, এটাই হলো সহজাত। এই জন্য এটাকে সহজাত বলা হচ্ছে বা সত্যহীন বলা হচ্ছে। আচ্ছা, তারপরে অনপেক্ষের পরে যে সাপেক্ষ, এটা তো আগেই বললাম, তাই না? মনে রাখবা, সাপেক্ষতে যেহেতু দন্তেশ্ব আছে, তার মানে হচ্ছে যে দন্তেশ্বতে খাবারের গন্ধ শুখা, তাই না? তারপরে খাবারের কথা শোনা, সবই স দিয়ে, এগুলো হচ্ছে সাপেক্ষ। এইভাবে মনে রাখবা, উল্টাপাল্টা বলে। এরপরে দেখো গ্যাস্ট্রিক রসক্ষরণ, এখানে বলছে স্নায়বিক পর্যায়। তার মানে এখানে শুধু স্নায়ুর কথা বলা হচ্ছে, যে হ্যাঁ, স্নায়ুর কথা বলা হচ্ছে যে যখন তুমি মুখ গহ্বরে মুখের মধ্যে খাবার তুমি চিবাবা বা গলতকরণ করবা, মানে এটা স্নায়ু দ্বারা উদ্দীপ্ত হবে, এবং তখন দেখা যাচ্ছে যে আমাদের গ্যাস্ট্রিক উদ্দীপনায় গ্যাস্ট্রিক রসক্ষরণ হবে। গ্যাস্ট্রিক রস মানে কি? গ্যাস্টার, গ্রিক শব্দ গ্যাস্টার। গ্যাস্টার মানে কি? পাকস্থলী। গ্যাস্টার মানে কি? পাকস্থলী। তাহলে এই জন্য নাম হচ্ছে গ্যাস্ট্রিক জুস। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এখানে যে বলা হচ্ছে স্নায়বিক পর্যায়, স্নায়বিক পর্যায় কেন বলা হচ্ছে? যে যেখানে আমরা মুখ দিয়ে যখন খাবার চিবাই, হ্যাঁ, তখন হচ্ছে যে ব্রেনে খবর যায়, ব্রেন তখন লালাবন্দিকে নির্দেশ দেয়, খাবার গলতকরণ করি, তখনও কিন্তু পাকস্থলীতে গলতকরণ করার সময় খবরটা, গলদ করার সময় এখানে খবরটা ব্রেনে দেয়, ব্রেন তখন পাকস্থলীর যে বিভিন্ন হ্যাঁ গ্যাস্ট্রিক রস আছে এটা ক্ষরণ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্নায়বিক পর্যায়। পরেরটা দেখো, হ্যাঁ, ভ্যাগাস হচ্ছে আমাদের হচ্ছে মোট 12 জোড়া স্নায়ু আছে আমাদের ব্রেন থেকে, 12 জোড়া স্নায়ু বের হয়ে গেছে, 12 জোড়া। হ্যাঁ, এটা পড়বা 8 অধ্যায় আছে, 12 জোড়া স্নায়ু। তো 12 জোড়া মানে কি? একটা ধরো সংবেদী ধরনের, একটা ধরো যে আজ্ঞাবাহী। সংবেদী মানে কি? যে খবরটা নিয়ে আসে। যেমন চোখ দিয়ে তুমি কোনো কিছু দেখলে না, এটা অপটিক স্নায়ু বলা হচ্ছে, মানে শ্রবণ স্নায়ু। অপটিক স্নায়ু মানে শ্রবণ স্নায়ু,
এই স্নায়ু ব্রেনে দেখালো যে এইটা তুমি দেখলা। এখন তুমি ধরো বাঘ দেখেছো, তো বাঘ দেখলা, তখন মোটর স্নায়ু যে আজ্ঞাবাহী স্নায়ু সে তোমাকে নির্দেশ দেবে তুমি দৌড় দাও। হ্যাঁ, এরকম। তবে অনেক সময় ব্রেন কিন্তু নির্দেশ দিতে পারে না, মানে নির্দেশ দিতে পারে না বলে একটা কাহিনী আছে এরকম, আতঙ্কে অনেকে প্রচার করে দেয়, এরকম ঘটনা আছে। হ্যাঁ, শেষাহারে প্রচার করে দেয়। হ্যাঁ, মানে ওই যে আতঙ্কে মানে ব্রেন আর বুঝতে পারে না কি করবে, এরকম ঘটনাও ঘটে। যেমন বলে একটা টিচার একটা স্টুডেন্টকে বলছে, এই বল যদি হচ্ছে তোর সামনে হঠাৎ করে বাঘ চলে আসে তাহলে তুই কি করবি? হ্যাঁ, তো ছেলেটা খুব সুন্দর উত্তর দিয়েছিল, তোমরা হলে কি করবা দেখি শুনি তো। হ্যাঁ, পালাই যাবা তো দৌড়াই, বাঘের সাথে দৌড়াই পারবা? গাছে উঠবো, গাছে কিন্তু যদি বাঘ তো গাছে উঠতে পারে। গাছে উঠতে পারে কি? আচ্ছা, ও কি উত্তর দিচ্ছিল জানো? ওর উত্তরটা খুবই সুন্দর। ও বলছে যে যখন বলছে যে হঠাৎ করে বাঘ চলে আসলে তুই কি করবি বল, ও বলছে স্যার তখন আমি কিছুই করবো না, যা করার বাঘই করবে। এটা ভালো উত্তর না? ও কিছু করবে, কিছু করার আছে? কিছু করার নাই তো। একবার টিভিতে দেখছিলাম যে মানে যারা মধু আনতে যায় তো অনেক সময় বাঘের ইয়েতে পড়ে, মানে মধু ইয়ে করতে গেলে আচমকা আসে। ধরো বাঘটা আবার অনেকগুলো মানুষকে টার্গেট করে না, মানে একটা মানুষকে টার্গেট করে, একটা নিয়ে ও সন্তুষ্ট। একটা ধরে নিয়ে তোমার হচ্ছে অনেক সময় দূরে নিয়ে যায়, অনেক সময় ধরো বেশি ক্ষুধার্ত থাকলে ওখানে খাইতে শুরু করে। তো বলছে যে ওই আমরা দেখা যাচ্ছে যে একজনকে টার্গেট করে, তো আমরা তখন ভয়ে উপরে বসে থাকি, কিন্তু বাঘকে দেখেছে যে বাঘ যখন খায় আর কি, মানে খাওয়ার সময় গলার এখানে কাউন্ট দেয়। তো গলার এখানে কাউন্ট দিতে গেলে তো তুমি তো ছটফট করবা। হ্যাঁ, ছটফট করলে বাঘ বিরক্ত হয়ে যায়, তখন দিয়ে এক থাপ্পড়, মানে সামনের পা দিয়ে এক থাপ্পড়ে অজ্ঞান হয়ে যায়। তো এই জন্য তোমার চুপ করে থাকতে হবে। হ্যাঁ, চুপ করে থাকতে হবে, তাহলে থাপ্পড় দিবে না। মানে তোমার খাবে, তুমি চুপ করে থাকবা, তাহলে তোমাকে আর কি দেবো না। আর যদি নড়াচড়া করছো সামনের পা দিয়ে বলে এক জোরে থাপ্পড় দেয়, এক থাপ্পড়ে অজ্ঞান হয়ে যায়। থাপ্পড় যদি খাইতে না চাও চুপচাপ থাকতে হবে। এমনিতে তো মরছে, আবার চুপচাপ থাকতে হবে। কিন্তু তোমার থাপ্পড় খাওয়া লাগবে যে মারা উঠছে আছে। বড় জিনিস আছে, বড় সিরিজ এরকম হচ্ছে যে এরকম না স্যার, আমাদের চেতনা আছে, আমরা চেতনা দিয়ে বাক্যে দেব। আগে দেবো না। ইমোশনাল ড্রামা শুরু হবে। আচ্ছা, তাহলে এখন দেখো পাকস্থলী পর্যায়ে বলার কারণটা কি? ব্রেন দি সিগন্যাল দিলে হবে না, আটা হয়ে যায়। ব্রেনকে তখন সিগন্যাল, ব্রেনও তখন সিদ্ধান্ত নিতে পারবে না কি করব। ব্রেন তো নিতে চাই, তখন ওদের অনেক সময় থুতো দেখা যায় ব্রেনও। যেমন ক্রিকেট খেলার সময় কি হয় যে ব্রেন কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু অনেক সময়। হ্যাঁ, ধরো একটা বল আসছে, তো ব্রেন কিন্তু ডবল মাইন্ডেড হয়ে যায়, মানে ব্রেন বলে বলটা ছেড়ে দে মার, ছেড়ে দে মার, এরকম হয়ে যায়। তখন ব্যাটে গানালে আউট হয়ে যায়, এরকম হয়। মানে সবসময় ব্রেন যে সঠিক নীতি দিতে পারে তা না, তবে ব্রেনের যেটা সেটা হলো ও খুবই সহজ সরল, ওকে তুমি যা বোঝাবো তাই বুঝে। এটা বাংলাদেশ স্যার। বুঝতে পারছো? এই আচ্ছা, পাকস্থলী পর্যায়ের ব্যাপারটা কি দেখো। পাকস্থলী পর্যায়ের ব্যাপারটা হলো এই জায়গাটা, পাকস্থলী পর্যায়টাকে বলা হচ্ছে, পাকস্থলীকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। এটা কিন্তু ক্ষয়ের জন্য অনেক সময় পরীক্ষায় আসে। পাকস্থলীকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কেন? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কেন? এটা লেখা নাই বইয়ে, কিন্তু হলো এটা পরীক্ষায় আসে। পাকস্থলীকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কেন? পাকস্থলী পর্যায়ে এইটুকু লিখলেই হয়ে গেল। কেন বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক একটু খেয়াল করো। পাকস্থলীতে কিছু স্নায়ুতন্ত্র আছে, যে পাকস্থলীর যে স্নায়ুগুলো আছে, এমনিতে পাকস্থলীতে ধরো এটা ধরো পাকস্থলী, এটা মনে করো পাকস্থলী। তো পাকস্থলীতে আমরা তো জানি এখানে ধরো যে প্যারাইটাল কোষ থাকে, তার নিচে আবার আরেক ধরনের স্তর থাকে যেটা হলো স্নায়ুতন্ত্রের স্তর। এখানে প্রচুর স্নায়ুতন্ত্র থাকে। হ্যাঁ, এটা তার নিচে, তাহলে এটা হলো মিউকাসা, এটা হলো সাবমিউকাসা। মিউকাসার নিচে, মিউকাসা মানে কি? মিউকাসা মানে পিচ্ছিল, খুবই মিউকাস থাকে, পিচ্ছিল যুক্ত। তার নিচে থাকে সাবমিউকাস, সাব মানে কি? নিচে, মানে মিউকাসার নিচে। এই জায়গায় প্রচুর স্নায়ুতন্ত্র থাকে। এই স্নায়ুতন্ত্রগুলা ব্রেনের কোনো খবরদারি ও করে না, মানে ব্রেন কি বললো না বলে ওটা দেখভাল করে না। এইখানে যদি খাবার, পাকস্থলীতে খাবার যদি পড়ে, তাহলে এর উপরে খাবার পড়লে একটা অভিকর্ষের কারণে এখানে খাবারটা পড়লে এখানে একটু টাচ লাগে, তখনই ওই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়ে যায়। ও ব্রেনের কথা শুনে না, তখন ও নিজে নিজেই স্নায়ুগুলা, এখানে যে গ্রন্থিগুলো আছে না, তাকে বলে যে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
স্বয়ংক্রিয়ভাবে কাজ হয়। কিন্তু পাকস্থলী নির্দেশ দিবে তারপরে এখানে এরকম না, ও নিজে নিজে এনজাইম ক্ষরণ করতে পারে। এখানে এখানে কিছু আছে, ধরো গ্যাস্ট্রিন গ্রন্থি। গ্যাস্ট্রিন গ্রন্থি, গ্যাস্ট্রিন নামকরণ হওয়ার কারণ কি? গ্যাস্ট্রো মানে তো পাকস্থলী, গ্যাস্টার বা গ্যাস্ট্রো দুটাই ল্যাটিন শব্দ গ্যাস্টার, আর গ্যাস্ট্রো মানে গ্রিক শব্দ, এর বাংলা অর্থ কি? পাকস্থলী। ও আচ্ছা, এই নাইনকে বলি, পড়া চলাকালীন সময় যদি কারো ফোন আর কি ধরে ফেলে তাহলে 5 টাকা না 10 টাকা, আমি ধরলাম তাই, আমি ধরলে 20 টাকা আর কি। আবার পড়া চলাকালীন সময় যদি আর কি কারোর সাথে কথা বলো তাহলে 5 টাকা। অনুমতি নিয়ে কথা বলা যাবে, জরুরি দরকারে অনুমতি নেই, আমার সাথে বললে সমস্যা নেই। মানে ও পড়া পড়ে না আসলে, যে ধরো আজকে যা হলো ওটুকু পড়ে আসতে হবে, পড়ে একটু যদি না পারো পড়া ধরলে, ধরো একটা ধরলাম পারলা না, মানে কিছুই করনি এরকম যদি হয় তাহলে 5 টাকা। হ্যাঁ আস্তে আস্তে শিখবে। না প্রথম কয়েকদিন ওকে শেখার জন্য একটু ছাড় দিতে হবে, তাই না? নতুন আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা, তবে তোমাদের ইয়ে ভালো, তোমাদের ভাগ্য ভালো যে ও নতুন আসছে, আমার কাছ থেকে তোমরা 20 টাকা আদায় করে নিল। স্যার আমি একদিন 5 টাকা দিয়েছি। আচ্ছা তাহলে দেখো পাকস্থলী পর্যায়ের ব্যাপারটা কি আরেকবার একটু খেয়াল করো। এই খেয়াল করো পাকস্থলী পর্যায়ের ব্যাপারটা কি? পাকস্থলী পর্যায় মানে যেই পর্যায়ে ব্রেন কোনো ফ্যাক্টর না, ব্রেন কোনো কাজ করে না, একা কাজ করে। যেহেতু পাকস্থলীর স্নায়ুগুলা ব্রেনের নির্দেশনা ছাড়াই স্বেচ্ছায় কাজ করে, এই কারণে পাকস্থলীকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। স্বেচ্ছায় সে উদ্দীপ্ত হয় এবং সে বিভিন্ন গ্রন্থিকে নির্দেশনা দেয় তাদের হরমোন এবং এনজাইম ক্ষরণ করার জন্য। পাকস্থলীতে কিন্তু গ্যাস্ট্রিন, যে গ্যাস্টার মানে তো পাকস্থলী, আর ইন মানে কি? প্রোটিন। তার মানে এটা একটা, এই হরমোনটা প্রোটিন হরমোন। তো গ্যাস্ট্রিন গ্রন্থি থেকে কিন্তু গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয়, গ্রন্থি থেকে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয়, গ্যাস্ট্রিন হরমোন। তো তোমরা তো জানো গ্রন্থি মানে কি? যে কোনো রস ক্ষরণ করে তাকে গ্রন্থি বলে। গ্রন্থি হলো যে কোনো রস ক্ষরণ করে তাকে গ্রন্থি বলা হয়, যেই রস ক্ষরণ করবে তাকে গ্রন্থি বলা হবে। আর হরমোনের কথা মনে আছে? হরমোনের বাংলা অর্থ কি দেখি, এটা মনে আছে কিনা? এনজাইমের বাংলা ছিল পরিবর্তনকারী, আর হরমোনের বাংলা কি? আমরা উত্তেজিত করি। এই তো সুন্দর, ভালো। আজকে মেডিকেল পরীক্ষা থাকলে ভালো হতে হবে, তাই না? হরমোন, এখন শব্দ হরমোন মানে আমরা উত্তেজিত করি। আসলে হরমোন হলো বের হয়ে এনজাইমকে গুতা দেয়। মনে করেন একটা হরমোন, এই হরমোনটা, এটা ধরো এটাও একটা গ্রন্থি, এটা একটা গ্রন্থি, এই গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়ে এটা ধরো এনজাইম নিঃসরণকারী গ্রন্থি, এই হরমোনটা এসে এখানে গুতা দেবে, দিলে তখন এখান থেকে এনজাইম ক্ষরণ হবে। তাই হরমোনের কাজ হলো এনজাইমকে উদ্দীপ্ত করা, বুঝা গেল কি? আর এনজাইমের কাজ হলো যে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করা, যে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করা। হরমোনের কাজ হলো এনজাইমকে উদ্দীপ্ত করা। হরমোন যে এনজাইমের ঘুম ভাঙায় দেয়। আজকে ভুল করে কল রিসিভ করতে, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জি বলো। কথা বলে। শোন ভাই, শোন তোকে বলি শোন, তুই যেটা করতে চাচ্ছিস না সেটা অসম্ভব। স্যার বিকাশের প্রতারক গুলি সর্বনাশ, কথা সর্বনাশ। বলে তারপরে রেকর্ড কি যে কোনো সময় ইয়ে হয়ে যেতে পারে, ভেরিফাই করে নিস। ও আচ্ছা, এগুলো ওইটা তো প্রতারক দেশে করা যায়, টু কালার্স নাই। হ্যাঁ প্রতারক না আচ্ছা, তো এরকম এরকম বলে বলে। এটা আমার ফোনে আবার ওই যে উঠেছে যে ওই প্রতারক না হ্যাঁ। আমার বেশ ওই, এরা ইয়ে করে। আচ্ছা তাহলে হরমোন আবার শুনে নাও। হরমোন হচ্ছে বের হয়, ও কিন্তু গ্রন্থি থেকে বের হয়, হরমোনও গ্রন্থি থেকে বের হয়, এনজাইমও গ্রন্থি থেকে বের হয়। তো হরমোন বের হওয়ার পর এনজাইম কিন্তু সারাক্ষণ ঘুমায় থাকে। হরমোন যতক্ষণ পর্যন্ত না এনজাইমকে গুতা না দিবে ততক্ষণ পর্যন্ত এনজাইম কিন্তু বের হবে না, বুঝতে পারছো? হরমোন হলো এনজাইমের বস, ও বের হয়ে এনজাইমকে আগে দিবে এক ধাক্কা, এই তুই বের হ, তখন এনজাইম বের হবে, বুঝছো? এনজাইম বের হয়ে বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করবে, বুঝতে পারো কি? যে হজম টজম করার কাজটা করবে। তাহলে এখানে দেখো খাওয়ার পড়ার সাথে সাথে উদ্দীপ্ত হয়ে গেছে এবং তখন এখানকার গ্রন্থিগুলোকে সে জাগায় তুলছে এবং কাজ চালাই নিচ্ছে। তাহলে এখানে কিন্তু ব্রেনের সাথে এর কোনো সম্পর্ক নাই, ব্রেনের সাথে এর কোনো সম্পর্ক নাই। এই জন্যই পাকস্থলীকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। বুঝতে পেরেছো কিনা? নাই বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে কারো?
না এই বন্ধ থাকে এ পর্যন্ত থাকবে। আচ্ছা এখানে একটা শব্দ খালি, আচ্ছা এখানে একটা শব্দ খালি একটু বুঝে নাও, সেটা হলো এই যে মেসনার প্লেক্সাস। এই শব্দটা খালি বুঝে নাও। মেসনার তো একজন বৈজ্ঞানিকের নাম, বুঝতেই পেরেছো। আর তুমি একটা কোশ্চেন করছিলে ভেগাস, তো আমাদের তো 12 জোড়া স্নায়ু আছে, তার মধ্যে ভেগাস নাম, প্রত্যেকটা নামের পিছনে কিন্তু কাহিনী আছে, এমনি এমনি তো নাম হয়নি। হ্যাঁ, ভেগাসের বাংলা অর্থ হলো ঘুরে বেড়ানো। কেন এরকম নাম হয়েছে ভেগাসের বাংলা অর্থ ঘুরে বেড়ানো? কারণ এই স্নায়ুটা অসংখ্য অঙ্গের উপরে ঘুরে বেড়ায়, মানে কি পাকস্থলীতে আসে, লাংসে আসে, গলায় আসে, বিভিন্ন জায়গায় এটার বিচলন আছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় এর কানেকশন আছে। স্নায়ুটা বের হয়ে শাখা প্রশাখা হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় কাজ করে, এই জন্য এর নাম হচ্ছে ঘুরে বেড়ানো বা বিচলন, ঘুরে বেড়ানো বা বিচলন, এইভাবে নাম হচ্ছে। মেসনার প্লেক্সাস নামকরণ কেন হয়েছে? প্লেক্সাস মানে স্নায়ু জালক, প্লেক্সাস মানে স্নায়ু জালক, কিন্তু আবিষ্কার কে করছে? মেসনার নামে একজন বিজ্ঞানী। মেসনার নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, তাই এর নাম হলো মেসনার প্লেক্সাস। এই যে সাবমিউকাস স্তর তো বললামই, তাই না? সাবমিউকাস স্তর, গ্যাস্ট্রিন হরমোনের কথা তো বলেই দিলাম। তাহলে এইটুকু পর্যন্তই আগামী দিন পড়া ধরবো। হ্যাঁ, এইটুকু পর্যন্ত পড়া ধরবো, খুব বেশি না। এই যে এমসিকিউ সহ আমি বলি, আন্তিক গ্রন্থি থেকে পাকস্থলী পর্যায় পর্যন্ত, আর 2 দিনে এই অধ্যায় শেষ হবে। হ্যাঁ, আর 2 দিনে অধ্যায় শেষ হবে, আর 2 দিন। আগে গুলো পড়া